This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, গোয়ালপুকুরের পর এবার ডোমকল, ফের রক্তাক্ত উর্দি। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা, আসামিকে ধরে গাড়িতে তুলতেই পুলিশকে কোপ। পরে 4 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন আহত পুলিশ কর্মী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, কি জানা যাচ্ছে, কোত্থেকে এলো আগ্নেয়াস্ত্র তাদের কাছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ডোমকল থানা বিলাসপুর এলাকায় গতকাল রাতে একটা চুরির কেসে যখন আসামি ধরতে যায় সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি হয়। আর চোর সন্দেহে সেই আসামিকে ধরার সময় এবং তার পরিবার এবং তার অন্যান্য দুষ্কৃতীরা এসে পুলিশের ওপর হামলা করে। ঘটনায় একজন পুলিশকর্মী আহত হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করা হয়েছে এবং তার হাতে লেগেছে, এমনটা পুলিশ জানিয়েছে। তবে এই ঘটনার পর থেকে উত্তেজনা ছড়ায় এলাকায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং যে পুলিশের গায়ে হাত দেওয়া এবং মারধর করা, যে সরকারি সম্পত্তিতে এছাড়াও গাড়ি ভাঙচুর, এইরকম বেশ কিছু ধারায় কিন্তু মামলা রুজু করে 4 জনকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে আর ধৃতদের আদালতে তোলা হয়েছে। তবে বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে ওই পুলিশ কর্মী, তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রের খবর। ধন্যবাদ কৌশিক। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গোয়ালপুকুরের পর এবার ডোমকল, ফের রক্তাক্ত উর্দি। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। আসামিকে ধরে গাড়িতে তুলতেই পুলিশকে কোপ মারা হয়। পরে 4 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মী। লকআপে অস্ত্র পেয়েছে সাজ্জাক, অস্ত্র দিয়েছে জামিনে থাকা আরেক দাগী অপরাধী আব্দুল। পুলিশের ওপর অন্তত 3 রাউন্ড গুলি চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ, জানালেন উত্তরবঙ্গের আইজি। সাজ্জাক ও আব্দুলকে ধরতে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। কোর্ট লকআপে অস্ত্র পেয়েছে সাজ্জাক, অস্ত্র দিয়েছে জামিনে থাকা আরেক দাগী অপরাধী আব্দুল। পুলিশের ওপর অন্তত 3 রাউন্ড গুলি চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। वो जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, वो नॉन रेस्ट्रिक्टेड बोर है। जो पुलिस यूज करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज करती है। फायरआर्म्स पहले से रखा था सर? फायरआर्म्स क्या एक्टिव पहले से ही रखना था सर उसको? हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायरआर्म पहुंचाया गया। नहीं, वो সাহায্য করেছে, ওকে আর্ম সাপ্লাই করেছে। আমরা বাইরে ছিল, ওই বাইরে বেলে ছিল। চলে যাব আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, এই মুহূর্তে কি তথ্য সামনে আসছে? দেখা এখনো পর্যন্ত যা খবর তাতে অন্তত 2 জন মিলে নিখুঁত পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছিলেন মূল অভিযুক্ত সাজ্জাক এবং তার সঙ্গী যে ছিলেন তার খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি শুরু করেছে এবং 2 জনের খোঁজে সব মিলিয়ে 4 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আমি দেখাবো, গোলাম রাব্বানি এই জেলার মন্ত্রী, জেলা থেকে নির্বাচিত মন্ত্রী, তিনি এলাকায় এসেছেন কিছুক্ষণের মধ্যেই। এই ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজি আসবেন। সব মিলিয়ে কিন্তু নিখুঁত পরিকল্পনা, পুলিশের নাকের ডগায় একেবারে পরিকল্পনা করে পুলিশকেই গুলি চালিয়ে কার্যত বন্দিকে ছিনতাই করে নেওয়ার ঘটনা এই বাংলার বুকে, যা কার্যত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। পরপর একাধিক ঘটনা, মালদায় তৃণমূলের নেতা কাউন্সিলর তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, তারপর আবার গুলি চলল, এবার পাঞ্জিপাড়াতেও গুলি চলল। কারা গুলিবিদ্ধ হলেন? যারা রক্ষক অর্থাৎ পুলিশ, তাদের হেফাজত থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হলো। আমি একবার দেখাবো সেই দুর্ঘটনাস্থলটা, যেখানটায় এই ঘটনাটা ঘটেছিল। কর্ডন করে রাখা হয়েছে পুরো এলাকাটা। এই এলাকাটাতে কিন্তু প্রিজন ভ্যান দাঁড়িয়ে ছিল এবং এইখান থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার নাম করে সাজ্জাক ওই দিকটাতে যান এবং তারপরেই কিন্তু কার্যত পরপর 3 রাউন্ড গুলি চলে। পুলিশ কর্তারা জানাচ্ছেন বেআইনি আগ্নেয়াস্ত্র ইসলামপুর আদালত চত্বরে কোনোভাবে আসামির কাছে পৌঁছে গিয়েছিল, যা কম্বলের ভেতরে মুড়ে নিয়ে প্রিজন ভ্যানে উঠেছিলেন ওই খুনের মামলার আসামি। তারপর একদম পরিকল্পনা মেনেই
টান টান একদম নিখুঁত ম্যাপিং করে এই এলাকায় পৌঁছে এই এলাকা থেকে গুলি চালিয়ে পুলিশকে ইনজোর্ড করে তারা পালিয়ে যান। গোটা ঘটনায় কিন্তু রাজ্য তোলপাড় হচ্ছে। নবান্ন থেকে পুরো ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। আমি দেখাবো, গোলাম রব্বানী এসেছেন, তিনি কথা বলছেন বিভিন্ন স্থানীয় মানুষদের সঙ্গে এবং সংবাদ মাধ্যমের সঙ্গে। পরিস্থিতি বোঝার তিনি চেষ্টা করছেন। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আবারও তোমার কাছে ফিরবো। আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা বাঘা যতীনের ছবি দেখছেন। এখনো বেপাত্তা প্রমোটার মেয়র ফিরহাদ হাকিম, তিনি পৌঁছে গেছেন ঘটনাস্থলে। বাঘা যতীনে চলছে ভেঙে পড়া বহুতলের বাকি অংশ ভাঙার কাজও গতকাল থেকে যে ভাঙার কাজ শুরু হয়েছিল, আজ ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত, কি ছবি উঠে আসছে? তিনি কি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন? একদমই, দেখো বিদ্যাসাগর কলোনি 99 নম্বর ওয়ার্ডে যেখানে বিপর্যয়ের ঘটনা ঘটেছে সেখানে ইতিমধ্যে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এসেছেন এবং তিনি এই সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। সঙ্গে রয়েছেন ডিজি উজ্জ্বল সরকার এবং ডিজির সঙ্গে জেনে নেওয়ার চেষ্টা করছেন কিভাবে এই বিপর্যয় ঘটেছে, অর্থাৎ লিফটিংয়ের সময় কিভাবে ঘটনাটি ঘটলো, আদৌ কোনো প্ল্যান ছিল কিনা, সাধারণ মানুষের ক্ষেত্রে কি সমস্যা ছিল, গোটা বিষয়টি কিন্তু তিনি জেনে নেওয়ার চেষ্টা করছেন। এবং এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে সেখানে সাধারণ মানুষরা রয়েছে, তারা দীর্ঘদিন ধরেই এখানে এখানে অভিযোগ ছিল যে নিয়ম না মেনে উইদাউট প্ল্যানে এইরকম বাড়ি তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি একটা বিষয় পরিষ্কার হওয়ার চেষ্টা করছেন এবং কাউন্সিলরের সঙ্গে কথা বলছেন মিতালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে এই ধরনের বাড়ি এই এলাকায় আর কতগুলো রয়েছে, পাটুলি যাদবপুর সহ এই কলোনি এলাকাগুলো কেন এভাবে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে তা নিয়ে কিন্তু ডিজির সঙ্গে কথা বলছেন। মূলত ইতিমধ্যেই এই গোটা ঘটনা নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম একটি আভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ মিতালি বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডিজি এবং যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার প্রত্যেকেই এখানে আছেন। তারা মূলত এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে একটা বিষয় পরিষ্কার হওয়ার চেষ্টা করছেন যে এভাবে নির্মাণটা কিভাবে হলো, কিভাবে নির্মাণটা হলো, সেই গোটা বিষয়টি কিন্তু একটা বিষয় পরিষ্কার চল না যেতে দে না। ফিরহাদ হাকিম কিন্তু একটা বিষয় এখানে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যে ফিরহাদ হাকিমকে আসার পরে কিন্তু সাধারণ মানুষ তাকে ঘিরে রয়েছেন এবং তারা কোথাও তারা আশার আলো দেখছেন, অন্তত যাদের বাড়ি ভেঙে পড়েছে তারা আবার নতুন করে বাড়ি পাবেন সেই অনুযায়ী। ইতিমধ্যে ফিরহাদ হাকিম সিদ্ধান্ত নিয়েছেন যে এই বাড়ির প্ল্যান এবং ফাইল সবকিছু খতিয়ে দেখা এবং খুঁজে দেখার চেষ্টা করা হবে এবং ফিরহাদ হাকিম কিন্তু সেই মতোই মিতালি বন্দ্যোপাধ্যায় এবং দেবব্রত মজুমদার বোর্ড চেয়ারম্যান প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। এবার তুমি দেখতে পাচ্ছ যে দেবব্রত মজুমদারকে ঘিরে এলাকার বাসিন্দাদের মনে কোথাও একটা আশার আলো জাগছে যে পুরসভা হয়তো শাস্তি দেবে এবং প্রমোটার ধরার ক্ষেত্রে কোনো পুলিশকে কড়া নির্দেশ দেবেন। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন বাঘা যতীনের ছবি, সেখানে আজ সকালে পৌঁছে যান মেয়র ফিরহাদ হাকিম। বিগত দুদিন ধরে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে, তার কারণ গত পরশু বাঘা যতীনের একটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং পাশে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর একটা রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছিল। কলকাতা পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল বাড়ির মালিক এবং প্রমোটারের বিরুদ্ধে এফআইআর করা হবে। স্থানীয় যে কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেছিলেন যে মিতালি বন্দ্যোপাধ্যায়ের আমলেই এই প্রমোটিংয়ের কাজ হয়েছিল, যদিও মিতালি বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছানোর পর দাবি করেছিলেন যে না, বাম জমানায় এই প্রমোটিংয়ের কাজ শুরু হয়েছিল এবং বাম জমানায় এই প্রমোটিংয়ের কাজ হয় এবং তারপর বিস্তর জল ঘোলা হয়েছে। গতকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে আর আজ এলাকা পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। এই মুহূর্তে রয়েছেন মিতালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এদিকে বাড়ি ভাঙার কাজও কিন্তু আজ সকাল থেকে চলছে। তিনি গোটা এলাকা ঘুরে দিচ্ছেন এবং তিনি বলেছেন যে পুরো এলাকা ঘুরে দেখা হবে যে জলা জমি ভরাট করে আর কোনো ফ্ল্যাট এইভাবে তৈরি হয়েছে কিনা, যাতে আগামী দিনে আর কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি না হয়।
এদিকে এখনো পর্যন্ত বেপাত্তা প্রমোটার। বাঘা যতীনে চলছে ভেঙে পড়া বহুতলের বাকি অংশ ভাঙার কাজও। জলা জমি বুঝিয়ে আবাসন তোলার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ঘর হারাদের দায় কে নেবে? দায় ঠেলাঠেলির মাঝে অবশেষে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পৌঁছে যান ঘটনাস্থলে। বাড়ি হেলে যাওয়া কাণ্ডে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন মেয়র। 2012 সালে ফ্ল্যাট বাড়ি তৈরি হওয়ার সময় কারা ছিলেন ইঞ্জিনিয়ার, ফাইল খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি এই মুহূর্তে মেয়র ফিরহাদ হাকিম। বাড়ি তৈরির ক্ষেত্রে কারো কোনো প্রভাব ছিল কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। হাউস লিফটিং করতে আসা হরিয়ানার সংস্থার আধিকারিকদেরও এদিকে খুঁজছে পুলিশ যে কিভাবে লিফটিং এর কাজ চলছিল, যার জন্য এইভাবে বাড়ি হেলে গেল এবং হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। কলকাতার কোথায় কোথায় বাড়ি লিফটিং করা হচ্ছে তা আইন মেনে হচ্ছে কিনা এই গোটা বিষয় নিয়ে খোঁজ খবর চালাচ্ছে কলকাতা পুরসভা। আর কেউ কথা বলো না, কেউ কথা বলো না। আমি যেহেতু গঙ্গাসাগরে ছিলাম, কাল রাত্রিরে ফিরেছি, তাই আজকে সকালে আমার বন্ধু MMIC এবং বিধায়ক যাদবপুরের দেবব্রত মহিমদারের সাথে কথা হলো। ওকে জানিয়ে আমি এখানে এসেছি। মিতালিও এখানে আছে, আমাদের এখানকার কাউন্সিলর। যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের লোকজনরা রয়েছেন ওখানে। এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে। পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে, কর্পোরেশনের পারমিশন না নিয়ে, বাড়িটা নাকি একটুখানি বেঁকে ছিল সেটাকে ঠিক করতে গেছে। সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয়, যেখানে তারা রড কেটেছে, তারা গাড়ি ওঠানোর যে জগ সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে। যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা। এই ইললিগাল প্রমোটিংয়ে এইটাই সমস্যা, যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না, কিচ্ছু থাকে না, তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যান তারা। এই ক্ষেত্রেও 2009 এই বাড়িটা হয়েছিল এবং ডেফিনেটলি এখনকার মতন তো আর অনলাইনে নয় বা এতে নয় যে জানা যাবে একটা হয়তো কোনো ফাইল হয়তো হয়নি। সেখানে এরা এরকমভাবে বাড়িটা করেছে। এখানে একটা বাড়ি না, এরকম তখন এটার এখানকার বা যে কোনো কলোনি এলাকায় এটাই তখন চাল ছিল, মানে নিয়ম ছিল যে তারা নিজেরাই একটা কলোনি কমিটি বা ওই কোঅপারেটিভ তাদের মাধ্যমেই এদের অ্যালটমেন্ট হতো এবং তারা নিজেদের মতন করে বাড়িটা করে নিত। পরবর্তীকালে এখানে প্রমোটার কালচার এলো এবং তাতে অনেক মানুষ যারা সত্যি সত্যি বাসস্থানের দরকার তারা সেই প্রমোটারদের চক্করে পড়ে গিয়ে এইসব বাড়িগুলো কিনলেন। শুধু এখানে নয়, এখানে আপনার গার্ডেন রিচেও বিভিন্ন জায়গায় এটা হলো। এটা রিসেন্টলি আমরা আসার পরে আইনগুলোকে অনেক শিথিল করে, যেহেতু এইসব অঞ্চলে বিএলআরওর পারমিশন নাকি পাওয়া যেত না বছরের পর বছর, সেই বিএলআরও অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে, ঠিকা জায়গাতেও এরকম ইললিগাল হতো, সেই ঠিকা অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে আমরা চেষ্টা করেছি যাতে
মানুষের হয়রানি না হয়, ইজিতে যাতে প্ল্যানগুলো পাওয়া যায়। এবং সেই প্ল্যানগুলোর মতনই এখানে এখন বেশিরভাগই যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখবেন যে তাদের সব পারমিট নাম্বার টাঙিয়ে তারা বাড়ি করছে। তার মানে মানুষ তখন রেসপন্স পেত না কর্পোরেশনে, তাই সেখানে যেত না। এখন কর্পোরেশনের রেসপন্স পায়, তাই সেখানে যায়। এই ভদ্রলোকের ক্ষেত্রে আমার যতদূর মনে হয় এরা হরিয়ানায় হার্ড সয়েল, আর এখানে আমাদের গঙ্গা মাটি, মানে গঙ্গা সয়েল, যেটা একটুতে জল পড়লেই আমাদের সয়েলটা সব থেকে উইক। সেই জন্য রাস্তাঘাটও দেখবেন আমাদের ঢুকে যায়। একটু জল যদি এক জায়গায় একটা ওই কোনো গর্ত হয়, তা এত জল ঢুকে গিয়ে সেই জায়গাটা গঙ্গা মাটি ধুয়ে যায়, দেখবেন রাস্তা বসে যায়। সেরকম ওদেরও ওই হরিয়ানায় যারা এসেছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন, যেখানে হার্ড সয়েল বা পাথরে মাটি, সেটা ভেবে এখানে করতে গেছে, গিয়ে এই পরিণতি হয়েছে। আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে। জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব। ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করব, যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকব, এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা ক্যালকাটা কর্পোরেশন থেকে নিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মানুষের ক্ষতি না হোক, প্রমোটাররা জাল করে দিয়ে চলে যাবে আর সাধারণ মানুষ ভুগবে, এটা যাতে না হয়। আমার যতদূর মনে হয় আমরা কাল পরশু দিন থেকে আমাদের ডিজি বিল্ডিং কোথায় গেল, উনি খুঁজছেন এই বোরোতে যে এর প্ল্যানটা ছিল কিনা, সেটা এখনো পাচ্ছেন না। কারণ তখন তো অনলাইনে প্ল্যান ছিল, ম্যানুয়াল প্ল্যান হতো, ম্যানুয়াল প্ল্যান জমা হতো। এখন যেরকম অনলাইনে হয়, তখন তো অনলাইনে হতো না, ম্যানুয়াল হতো। সেই ফাইলটাই পাওয়া যাচ্ছে না। কেউ বলছেন যে 4 তলা হওয়ার কথা নয়, আর জলাভূমি ছিল। আর যদি জলাভূমি থাকে তাহলে তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল। সেই সয়েল টেস্ট করেনি, ওই মাথা মোটার মতন কাজ। হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে। তখন বেশিরভাগই এখানে জলাভূমি, সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল, সেই সময় বেশিরভাগই জলাভূমি এই সব অঞ্চলগুলোতে, অ্যাডেড এলাকাগুলো, সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল। এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিক্ট করেছি, জলাভূমি আর বোঝাবো না। কিন্তু লেফটের সময় এটা কালচার ছিল, এবং তখন যেহেতু রামসে কনভেনশনও ছিল না, বা এত এনভায়রনমেন্ট নিয়ে এত হই হই ছিল না, বা এনজিটিএ ছিল না, তাই তখন তাদের অনেক রকম ভাবেই তারা এগুলোকে করেছেন। আপনি বলছেন লিফটিংয়ের ক্ষেত্রে কি পারমিশনটা কি মাস্ট করবেন? এই যে কাজটা হচ্ছিল সেটাই কি নজরদারির অভাব ছিল? এখানে যে কাজটা হয়েছে এটা না জানিয়ে হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইঞ্চিতে, প্রত্যেকটা গলিতে যদি আমরা নজরদারি, মানে একটা জায়গায় 15 দিন অন্তর আমরা একটা যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার, মানে আমরা কি বলে ওটা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাদের আমরা বলেছি, মানে আমরা করে দিয়েছি, রোস্টার করা আছে যে প্রত্যেকটা রাস্তায় 15 দিন অন্তর যাবে, মানে পুরো ওয়ার্ডটাকেও তাকে ঘুরতে হবে প্রত্যেকটা রাস্তায়, তাই 15 দিনের রোস্টার করা আছে। সেই রোস্টারটা আবার রিপিট হবে 15 দিন পরে। তাহলে কি কনস্ট্রাকশন, ইলিগাল কনস্ট্রাকশন হলে বা যে কোনো কনস্ট্রাকশন তারা তুলবে। এটা যেহেতু 15 দিনের আগের, মানে 15 দিনের মধ্যেই হয়নি, তার আগেই হয়ে গেছে, সেই জন্য রোস্টার অনুযায়ী সে হয়তো এখানটা যায়নি বলে তার অ্যাপে ছবিটা ওঠেনি। বলছি লিফটিং এর যারা লিফটিং করতে গেলে কি এবারে পারমিশন নিতে হবে? লিফটিং করার জন্য কি পারমিশন নিতে হবে ওর থেকে? মানা হচ্ছে, এখন 100% মানা হচ্ছে, কিন্তু 15 দিনের রোস্টার, অত একটা লোক তো, আমার তো আর প্রত্যেকটা গলিতে একটা করে লোক দেওয়া সম্ভব নয়। একটা ওয়ার্ডের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সে মানে পুরো ওয়ার্ডটা ঘোরে, তাই একটা জায়গায় 15 দিন অন্তর তাকে ভিজিট করতে হবে। যদি ইলিগাল বাড়ি হয় বা লিগাল বাড়িও ধরুন ওখানে হচ্ছে, ওর ছবিটা তুলে নিয়ে ওর নিজের এক্সিকিউটিভকে বাইরে দেখাবে যে হচ্ছে কিনা। আর এখন
মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য আপনারা শুনলেন। এদিকে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যে তীব্র সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইতালির হেলানো মন্দিরের সঙ্গে গার্ডেন রিচের হেলে যাওয়া বহুতলের তিনি তুলনা টেনে আনেন। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে কলকাতার মেয়রকে তীব্র কটাক্ষ তিনি করেছেন এবং গার্ডেন ব্রিজ থেকে বাঘাযতীন মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে এটাই কলকাতার আধুনিক স্থাপত্যের নমুনা বলেও তুলে ধরেন তিনি। সিটি অফ জয় এখন সিটি অফ ভয়। বাসিন্দারা প্রতিনিয়ত বাড়ি ভেঙে পড়ার ভয়ে থাকছেন। প্রমোটার, তৃণমূল আর কলকাতা পুরসভার ষড়যন্ত্রে জলাভূমি ভরাট করে একের পর এক বহুতল নির্মাণ চলছে। চোখ রাখবো এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবরে। বাড়িতেই আক্রান্ত অভিনেতা সৈফ আলী খান। সৈফের উপর ছুরি দিয়ে 6 বার হামলা। লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা। সূত্রের খবর, তার বাড়িতে গভীর রাতে চোর ঢোকে, তাকে বাধা দেওয়াতেই হামলা। 2টি চোর। গুরুতর হামলার পেছনে সৈফের বাড়ির কর্মচারীরা জড়িত থাকতে পারে সন্দেহ। তদন্তকারীদের 3 পরিচারককে আটক করেছে পুলিশ। বিজেপি, আরএসএস ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে তোলপাড় রাজনীতি। বিজেপি ও আরএসএস দেশের সব প্রতিষ্ঠানকে দখল করছে। আক্রমণে রাহুল গান্ধী। পাল্টা বিরোধী দলনেতাকে নিশানা বিজেপির। দেশবাসী জানে রাহুল রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছেন, তা স্পষ্ট করার জন্য সাধুবাদ। পাল্টা আক্রমণে জেপি নাড্ডা। রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে মনমোহন সিং এর স্মৃতিসৌধের জন্য জমি চিহ্নিত করল কেন্দ্র। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সৌধের পাশেই তৈরি হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ। মনমোহন সিং এর পরিবারকে জায়গাটি পরিদর্শনের আবেদন কেন্দ্রীয় সরকারের। 1,70 কোটি টাকা স্থাবর সম্পত্তির মালিক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার বিরুদ্ধে 14টি ফৌজদারি মামলা রয়েছে। উল্লেখ, নির্বাচনী হলফনামায় আপ প্রধানের কাছে 40,000 টাকার নগদ রয়েছে। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 3.4 লক্ষ টাকা। কেজরিওয়ালের নামে কোনো গাড়ি নেই। 14 দিন পর অনশন প্রত্যাহার করতে চলেছেন প্রশান্ত কিশোর। বিহার পাবলিক সার্ভিস কমিশনে অনিয়মের অভিযোগে টানা অনশন চালাচ্ছেন জনসুরাজ দলের প্রধান। অনশন প্রত্যাহারের পর আন্দোলনের পরবর্তী রূপরেখা কি হবে সেটিও আজ ঘোষণা করবেন তিনি। সীমান্তে উত্তেজনার আবহে ডিজি স্তরের বৈঠকে বসছে বিএসএফ, বিজিবি। আজ থেকে শুরু হচ্ছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক। দ্বিপাক্ষিক আলোচনায় উঠতে পারে কাঁচা তার, অনুপ্রবেশের মতো জ্বলন্ত ইস্যু। হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই প্রথম মুখোমুখি বিএসএফ ও বিজিবি। সমুদ্রের ঢেউয়ে তোড়ে ভাঙল কংক্রিটের বাঁধ। বিশাখাপত্তনমের আরকে বিচে ভূমিক্ষয়ের জেরে কংক্রিটের বাঁধ 200 মিটারের বেশি অংশ ক্ষতিগ্রস্ত। বেশ কিছু জায়গায় ধরেছে ফাটল। লখনৌয়ে প্রথম HMPV আক্রান্ত মহিলার মৃত্যু। 10ই জানুয়ারি এই মহিলার রিপোর্ট নেগেটিভ আসে। হৃদরোগ, যকৃতের সমস্যা সহ একাধিক অসুখে ভুগছিলেন মহিলা। ভর্তি ছিলেন বলরামপুর হাসপাতালে। স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি, সদ্যজাত শিশুর মৃত্যু। মেদিনীপুর মেডিকেলে রেখা সাউয়ের সন্তানের মৃত্যু। 7 দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু সদ্যজাত। মেদিনীপুর মেডিকেলে এখনও ভর্তি অসুস্থ প্রসূতি রেখা সাউ। 20 স্যালাইনে আগেই মৃত্যু হয়েছে প্রসূতি মামনি রুই দাসের। এসএসকেএমে সংকটজনক অবস্থায় ভর্তি আরও 3 প্রসূতি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়াকে শোকজ রাজ্য মেডিকেল কাউন্সিলের। অভিযোগ, পিজিটি হয়েও ইএনটি সার্জন পরিচয় চেম্বার করছেন আশফাকুল্লাহ। তার কাছে 7 দিনের মধ্যে জবাব তলব রাজ্য মেডিকেল কাউন্সিলের।